পার্ট ৭-এর শুরুতে আমরা দেখতে পাই যে তার কথা পুরো শেষও করতে পারে না। তার আগে লি মাঝখান থেকে চট করে বলে ওঠে, আমার নাম চ্যাং। আসলে সে নিজের আসল পরিচয় লুকিয়ে রাখার চেষ্টা করছিল, কারণ সে খুব ভালো করে জানত যে তাদের এই কথাবার্তা আড়াল থেকে মাইকেল শুনছে। লি তখন জেজের দিকে তাকিয়ে বলতে থাকে, আপনার কি মনে আছে আজ থেকে ঠিক ৮ বছর আগে আপনি কোম্পানি থেকে একজনকে বিনা কারণে বের করে দিয়েছিলেন। তিনি অন্য কেউ নন, তিনি ছিলেন আমার বাবা। কোম্পানি থেকে এমন অপমান সইতে না পেরে আমার বাবা শেষমেশ আত্মহত্যা করতে বাধ্য হন। আর আমার বাবার এই মৃত্যুতে আমার মা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন এবং কিছুদিন পর তিনিও মারা যান। আপনি আর আপনার এই ডোডো গ্রুপের জন্যই আজ আমি ছোটবেলা থেকে এতিম হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি। আর এই কারণেই আমি প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছি। লির এই বানিয়ে বলা গল্পটা যে একদমই বিশ্বাস করে নেয়, কারণ ঠিক ৮ বছর আগে যে আসলে কোম্পানি থেকে একজন লোককে বিনা কারণে বের করে দিয়েছিল। ওদিকে আড়াল থেকে লির এই কথাবার্তা শুনে মাইকেলের মনে লির প্রতি এখন পুরোপুরি বিশ্বাস জন্মে যায়। তবে মনে লির প্রতি পুরোপুরি বিশ্বাস আসলেও মাইকেল তাকে তার পার্টনার হিসেবে নিতে একটু দ্বিধাবোধ করেন। লি মাইকেলের মুখের এই হাবভাব দেখেই তার মনের এই আশঙ্কা ধরে ফেলে। তখন মাইকেলকে একটা বুদ্ধি দেয় যে, তোমার মনে যদি এখনো আমায় নিয়ে কোনো সন্দেহ থাকে তবে তোমার হাতের এই গেমের ছক্কা দুটি উপরের দিকে ছুঁড়ে মারো। যদি ছক্কা দুটি মাটিতে পড়ার পর জোর সংখ্যা ওঠে তবে আমাকে তোমার পার্টনার হিসেবে গ্রহণ করো, আর যদি বিজোড় সংখ্যা ওঠে তবে করার দরকার নেই। মাইকেল লির কথা মতো গেমের ছক্কা দুটি উপরের দিকে ছুঁড়ে মারে, কিন্তু লি ছিল ভীষণ চালাক। সে ছক্কা দুটির মধ্যে একটা ছক্কা উপর থেকে হাত দিয়ে ধরে ফেলে আর অন্য ছক্কাটি নিচে মেঝেতে পড়ে যায় এবং সেটাই ওঠে ১ নাম্বার। তখন লি একটু মুচকি এসে বলে, আমার ভাগ্য সবসময় আমার হাতেই থাকে। এই বলে সে তার হাতে রাখা ছক্কাটি নিচে রাখে এবং দেখা যায় সেটাও কৌশলে ১ নাম্বারই উঠেছে। এবার দুটো ছক্কার নম্বর মিলে ১ আর ১-এ ২ হয়, যা ছিল জোড় সংখ্যা। যদিও এটা পুরোপুরি একটা চিটিং ছিল, তাও মাইকেল লিয়ের এই বুদ্ধি দেখে তার উপরে ইমপ্রেসড হয়। মাইকেল হাসতে হাসতে বলে, তোমার এই স্টাইলটা আমার বেশ পছন্দ হয়েছে, আর আমার ব্যবসায় তোমার মতোই একজন পার্টনারের খুব প্রয়োজন। আর এরপর থেকে শুরু হয়ে যায় ব্যবসার নতুন পার্টনারশিপ। ব্যবসায় পার্টনার হওয়ার পর লি মাইকেলকে বলে, এখন তো আমি তোমার পার্টনার, এবার আমাকে তোমার ওই নকল ওষুধের ফ্যাক্টরিটা দেখাও। মাইকেল তখন রহস্যময় হাসি দিয়ে বলে, এই ডাঙায় এমন কোনো ফ্যাক্টরি আমার নেই। পরদিন মাইকেল লিকে সাথে করে একটা স্পিড বোট নিয়ে রওনা হয়। বোটটি গিয়ে মাঝ সমুদ্রে এক বিশাল বড় জাহাজের সামনে গিয়ে থেমে যায়। সেখানে মাইকেলের এক ঝাঁক সশস্ত্র গুন্ডারা পাহারা দিচ্ছিল। আসলে এই ভাসমান জাহাজটাই ছিল মাইকেলের নকল ওষুধের ফ্যাক্টরি। জাহাজে উঠে চারপাশ দেখে লি মনে মনে বলে, তাহলে এই হলো তোমার নকল মেডিসিনের আসল আস্তানা। এরপর লি মাইকেলকে জিজ্ঞেস করে, আচ্ছা মাইকেল, এখানকার ওয়াশরুমটা কোন দিকে? মাইকেল তাকে ওয়াশরুমের পথ দেখিয়ে দেয়। লি সেখানে গিয়ে দরজা বন্ধ করে জিনাকে ফোন করে। লি বলে, তুমি এখন কোথায় আছো? জলদি করে একটা বোটে করে এখানে চলে আসো, আর আসার সময় আমার একটা পরিচিত পুলিশ অফিসারকে সাথে করে নিয়ে আসবে। এই বলে লি জিনাকে ওই পুলিশ অফিসারের নাম আর ডিটেলস বের করে দেয়। লির কথা মতো জিনা আর এক মুহূর্ত দেরি করে না। সে ওই পুলিশ অফিসারকে সাথে নিয়ে একটা বোটে করে সমুদ্রের দিকে রওনা হয়। ওদিকে তখন জাহাজের ভেতরে লি আর মাইকেল টাইম পাস করার জন্য ক্যাসিনো গেম খেলছিল। আগের দিন তো গোপন ক্যামেরার সাহায্যে লি খুব সহজে খেলায় জিতে গিয়েছিল, কিন্তু আজ তো আর কোনো ক্যামেরা নেই, তাই আজ সে এক নাগারে মাইকেলের কাছে হেরে যাচ্ছিল। হেরে গিয়ে লি একটু আফসোস করে বলে, মনে হচ্ছে আজকের দিনটা আমার খুব খারাপ যাচ্ছে। লি বারবার নিজের হাতের ঘড়ি দেখছিল যে জিনা আর পুলিশ কখন এসে পৌঁছাবে, কারণ এখানে মাইকেল যদি কোনোভাবে বুঝে যায় যে লি তাকে আটকে রাখার জন্য নাটক করছে, তবে মাইকেল তাকে ওখানে জ্যান্ত পুঁতে ফেলবে। ঠিক তখনই জিনা পুলিশ ফোর্স নিয়ে ওই জাহাজে হানা দেয়। পুলিশ এসেই মাইকেলের গুন্ডাদের মারপিট করতে শুরু করে। আচমকা জাহাজে পুলিশ আসায় মাইকেলের রুমে বিপদের অ্যালার্ম বেজে ওঠে। মাইকেলের একজন বিশ্বস্ত গুন্ডা এসে বলে, বস, সর্বনাশ হয়ে গেছে, পুলিশ এসে আমাদের পুরো জাহাজ ঘিরে ফেলেছে, আমাদের তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, নইলে সবাই ধরা পড়ে যাব। পুলিশের কথা শুনে মাইকেল তো পুরো অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, সমুদ্রের মাঝখানে আমার এই গোপন আস্তানার কথা পুলিশ কিভাবে জানতে পারলো। সে লির দিকে তাকিয়ে বলে, জাহাজের পেছনে একটা ছোট বোট রাখা আছে, চলো ওটা দিয়ে আমরা দুজন চট করে পালিয়ে যাই। এই বলে সে আর লি পেছন দিকে পালাতে থাকে, কিন্তু পালাতে গিয়েও শেষ রক্ষা হয় না। মাঝপথে পুলিশ এসে হাজির হয়। তবে মাইকেল ছিল একজন মারাত্মক লেভেলের এক্সপার্ট ফাইটার।
সে একাই কয়েকজন পুলিশকে পিটিয়ে কোনো রকমে ওই ছোট বোটটার কাছে পৌঁছে যায়। কিন্তু বোটে ওঠার ঠিক আগেই মাইকেল লির দিকে সরাসরি বন্দুক তাক করে। সে রেগে বলে, আমি তোমাকে আমার ভাইয়ের মতো ভরসা করেছিলাম, কিন্তু তুমি তো আস্ত একটা ধোঁকাবাজ। তুমিই পুলিশকে আমাদের এই গোপন আস্তানার খবর দিয়েছ। এই কথা বলে মাইকেল যখনই লিকে গুলি করতে যাবে, ঠিক তখনই হঠাৎ করে দূর থেকে মাইকেলের চোখের উপরে একটা তীব্র আলোর ঝলকানি এসে পড়ে। হুট করে চোখে আলো পড়ায় মাইকেল এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ফেলে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে লি এক ঝটকায় মাইকেলের হাত থেকে বন্দুকটা কেড়ে নেয় এবং উল্টো মাইকেলের দিকেই তাক করে। নিজের দিকে বন্দুক দেখে মাইকেল একদম শান্ত হয়ে যায়। সে গম্ভীর গলায় বলে, আমাকে শুট করো। তোমার মতো একটা ধোঁকাবাজকে বিশ্বাস করে আমি যে বড় ভুল করেছি, তার শাস্তি এটাই হওয়া উচিত। কিন্তু লি সবাইকে অবাক করে দিয়ে বন্দুকটা নামিয়ে নেয় এবং সেটা মাইকেলের হাতে ফেরত দিয়ে দেয়। লি বলে, দেখো মাইকেল, তোমার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আমি যখন চরম বিপদে পড়েছিলাম তখন তুমি আমাকে আশ্রয় দিয়েছিলে, আর আজ তুমি বিপদে পড়েছ, তাই এবার আমি তোমাকে সাহায্য করব। তুমি এই বোটটা নিয়ে এখান থেকে জলদি পালিয়ে যাও। লির এই মহানুভবতা দেখে মাইকেল তার প্রতি বেশ অবাক হয়ে যায়। সে বলে, ঠিক আছে, তবে আমাদের কিন্তু আবারও দেখা হবে। এই বলে মাইকেল বোট নিয়ে চলে যেতে যাবে, ঠিক তখনই লি পিছন থেকে ডেকে বলে, আরে ভাই, যাওয়ার আগে নাটকটা অন্তত পুরোপুরি শেষ করে যাও। মাইকেল লির কথার ইঙ্গিত বুঝতে পেরে লিকে জোরে একটা ঘুষি মারে এবং বোট স্টার্ট দিয়ে চলে যায়। মাইকেল লিকে ঘুষি মেরেছিল এই কারণে যাতে পুলিশ এসে লিকে কোনো সন্দেহ না করে। একটু পরে পুলিশ সেখানে এসে হাজির হয়। লির মুখে ঘুষির দাগ আর মাইকেলকে না দেখে পুলিশ ভাবে মাইকেল বোধহয় লিকে মেরে এখান থেকে পালিয়ে গেছে। এরপর জাহাজে থাকা বাকি সব গুন্ডাদের পুলিশ অ্যারেস্ট করে। একটু পর যখন সবকিছু শান্ত হয়ে যায় তখন লি সেখানে থাকা একজন পুলিশ অফিসারের সাথে হ্যান্ডশেক করে। এই অফিসারটি অন্য কেউ নয়, একেই যিনি লির কথা মতো সাথে করে জাহাজে নিয়ে এসেছিল। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে লি এই পুলিশ অফিসারকে আগে থেকে কিভাবে চিনল। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই লি যখন প্রথম দিকে জিনের উপরে গোপনে নজর রাখছিল তখন জিনের আশেপাশে এই পুলিশ অফিসার ছদ্মবেশে ঘুরছিল এবং লি তাকে খুব ভালোভাবে নোটিস করে। লি এর আরও মনে পড়ে যে সে যখন প্রথমবার মাইকেলের সাথে ক্যাসিনো গেম খেলতে গিয়েছিল তখন এই লোকটিও ছদ্মবেশে তার সাথে ওই টেবিলে বসে গেম খেলছিল। তখন গেম খেলার সময় লি অবশ্য জানত না যে এই লোকটি একজন পুলিশ অফিসার, কিন্তু পরে যখন তারা ওই রেস্টুরেন্টে গিয়ে বসেছিল তখন লি এই লোকটিকে তাদের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখতে পায়। তখনই লির মনে একটা খটকা লাগে। সে ভাবে এই লোকটা আসলে কে, যে সব জায়গায় আমাদের এভাবে ফলো করছে। আর এভাবে লি বুঝে গিয়েছিল যে এই লোকটি আসলে একজন আন্ডার কভার পুলিশ অফিসার। রেস্টুরেন্টে ওই লোকটাকে বারবার আশেপাশে ঘুরতে দেখে লি এর মনে তার প্রতি সন্দেহ জাগে। তাই লি ওখানকার অসীমের ভেতরে গিয়ে লোকটাকে আচ্ছা মতো পিটিয়ে অজ্ঞান করে দেয়। কিন্তু লোকটা যখন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় তখন লি তার মানিব্যাগ চেক করে, আর তখনই সে তার আইডি কার্ড থেকে বুঝতে পারে যে এই লোকটা তো আসলে একজন পুলিশ অফিসার। তখন লি ভীষণ ভয় পেয়ে যায় আর নিজেকে বলতে থাকে, সর্বনাশ, আমি এটা কি করে ফেললাম? আমি একজন আস্ত পুলিশ অফিসারকে পিটিয়ে ফেললাম। কিছুক্ষণ পর যখন ওই অফিসারের জ্ঞান ফেরে তখন লি হাত জোর করে তার কাছে নিজের ভুল স্বীকার করে। এরপর সে অফিসারকে জিজ্ঞেস করে, আচ্ছা স্যার, আপনিও কি আমাদের মতোই মাইকেলকে ফলো করছেন? আসলে আমরাও কিন্তু মাইকেলকে আপনাদের মতোই বন্দী করতে চাই। লিয়ের কথা শুনে পুলিশ অফিসার বুঝতে পারে যে তাদের উদ্দেশ্য একই। তাই সে লিকে নিজের একটা ভিজিটিং কার্ড দিয়ে বলে, ঠিক আছে, যদি কখনো আমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে আমাকে এই নাম্বারে একটা কল দিও। আর ঠিক এই কারণে জাহাজে যখন সত্যি সত্যি পুলিশের দরকার পড়েছিল তখন লি জিনাকে ফোন করে ওই চেনা অফিসারকে সাথে করে নিয়ে আসতে বলে। এদিকে জাহাজে থাকা মাইকেলের সব গুন্ডারা পুলিশের হাতে ধরা পড়ে যায়। আর ওদিকে লি পুলিশের সাথে কথা বলে একটু উপর মহলে তদবির করায় যে জেজে এবং ডোডো গ্রুপের বাকি লোকেরা চায়না পুলিশের হাত থেকে কোনো রকমে রেহাই পেয়ে যায়। কিন্তু এত বড় বিপদ থেকে বেঁচে যাওয়ার পরেও জেজে লির উপর উল্টো মারাত্মক রেগে যায়। সে লির সামনে এসে চেঁচিয়ে বলে, তোমার এত বড় সাহস কিভাবে হয় যে তুমি আমাদের না জানিয়ে নিজের মতো করে এসব প্ল্যান সাজাও? আজ যদি আমাদের কোনো ক্ষতি হয়ে যেত তবে কি হতো? লি তখন একদম শান্ত গলায় উত্তর দেয়, স্যার, আপনি তো একদিন আমাদের বলেছিলেন যে যাওয়ার রাস্তাটা কেমন সেটা বড় কথা নয়, আসল গন্তব্য আর ফলাফলই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তাই এখন শুধু আপনি আমাদের আসল ফলাফলটাই দেখে যান। আমি এই মিশনটা পুরোপুরি সাকসেসফুল হয়েই ছাড়ব। আমরা তো শেষমেশ জিতেই গেছি। লিয়ের এই জবাব শুনে যে যার কোনো কথাই খুঁজে পায় না।
ঠিক তখনই মোজো সেখানে এসে হাজির হয় আর নিজের ফোনটা লির হাতে বাড়িয়ে দিয়ে বলে, লি তোমার সাথে স্বয়ং চেয়ারম্যান কথা বলতে চায়। মোজোর কথা শুনে ওখানে থাকা সবাই তো পুরো অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে যে চেয়ারম্যান নিজে লিকে ফোন করেছে কথা বলার জন্য। ফোনে চেয়ারম্যান লিকে অনেক ধন্যবাদ জানিয়ে বলে, চ্যাং তুমি আজ প্রমাণ করে দিলে যে তুমি আসলে একজন অনেক বড় মাপের খেলোয়াড়। এই পুরো ট্রেনিং পিরিয়ডের মাঝে তুমি হলে আমাদের ডোডো গ্রুপের 1 নম্বর পারফর্মার। আর আজ তোমার জন্যই আমাদের পুরো কোম্পানিটা একটা মস্ত বিপদের হাত থেকে বেঁচে গেল। তাই আমাদের নিয়ম অনুযায়ী ফার্স্ট র্যাঙ্কের যে $2 লাখ প্রাইজ মানি আছে সেটা তুমিই পাচ্ছ। লি তখন একটু অ্যাক্টিং করে বলে, আরে না স্যার, আমার কাছে এই প্রাইজ মানি বা টাকা পয়সা একদমই বড় কথা নয়। আমি তো কেবল আমার পবিত্র দায়িত্ব পালন করছিলাম। চেয়ারম্যান লির উপরে আরো বেশি খুশি হয়ে বলেন, এমন কথা বলো না বাবা, দায়িত্বের কথা তো আমরা পরে দেখব, কিন্তু আমাদের নিজের মনের খুশির জন্য হলেও তোমাকে এই পুরস্কার টাকাগুলো নিতেই হবে। এই বলে চেয়ারম্যান বেশ খুশি মনে ফোনের লাইনটা কেটে দেন। ওদিকে পাশে দাঁড়িয়ে থাকা এন্ড্রুর মুখে চেহারা তখন দেখার মতো হয়েছিল। সে রাগে আর হিংসায় জ্বলছিল। অন্যদিকে একটি দৃশ্যে আমরা দেখতে পাই, নীল নামের একজন প্রভাবশালী ব্যক্তি গিমি আর নাথানকে একসাথে লাঞ্চের ইনভাইট করে। টেবিলে বসে কথা বলার সময় নাথান নীলকে বলে, স্যার সামনের এই এমএলএ নির্বাচনে আপনি আপনার নিজের মেয়েকে দাঁড় করান। আমি আমার পুরো টিম নিয়ে তাকে জানপ্রাণ দিয়ে সাপোর্ট করব। লি তখন একটু অবাক হওয়ার ভান করে হাসতে হাসতে বলে, তা হঠাৎ করে তুমি আমার মেয়েকে সাপোর্ট করার সিদ্ধান্ত নিলে কেন? এর পিছনে নিশ্চয়ই কোনো বড় উদ্দেশ্য আছে, তাই না? নাথান তখন সোজা উত্তর দিয়ে বলে, আপনি একদম ঠিক ধরেছেন স্যার। আসলে পলের ওই ছেলেটা যাকে আমার বাবা কোনো উপায় এমএলএ বানাতে চান, তার উপর আমার অনেক দিনের পুরনো রাগ আছে। বাবা তাকে এমএলএ বানিয়ে তার সাথে আমার নিজের বোনকে বিয়ে দিতে চায়। আর যদি সত্যি এই বিয়েটা হয়ে যায়, তবে এই পরিবার আর সমাজে আমার নিজের কোনো পাত্তাই থাকবে না। আমার গুরুত্ব একদম শেষ হয়ে যাবে। আর ঠিক এই কারণে আমি পলের ছেলেকে কোনোভাবে জিততে দেব না। তাই আমি আপনার মেয়েকে সাপোর্ট করতে চাই। লাঞ্চ শেষ করে নীল আর গিমি একসাথে গাড়িতে করে ফিরে যাচ্ছিল। তখন নীল গিমিকে সাবধান করে দিয়ে বলে, শোনো গিমি, ওই নাথানকে কখনো ভুলেও বিশ্বাস করো না। ও কিন্তু আস্ত একটা বিষাক্ত সাপ। গিমিকে এই কথা বলতে বলতেই নীলের হঠাৎ করে ওই মৃত এমএলএর স্ত্রীর কথা মনে পড়ে যায়। কারণ কিনিয়া প্যানের সামনে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলেছিল যে তার হাজব্যান্ডের মৃত্যু কোনো স্বাভাবিক হার্ট অ্যাটাকে হয়নি, এর পেছনে কোনো রহস্য আছে। এর পরের দৃশ্যে আমরা আবারও কিনিয়াকে দেখতে পাই। দেখা যায় ওখানকার ক্যান্সার রোগীদের একটা বড় ভ্যানে করে কোনো এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। কিনিয়া তখন একজন ক্যান্সার পেশেন্টের সামনে একটা পেপার ধরে। তাকে সেখানে সাইন করানোর জন্য খুব জোরাজোরি করছিল, কিন্তু ওই রোগীটি কিছুতেই ওই কাগজে সাইন করতে রাজি হচ্ছিল না। দূর থেকে এই পুরো দৃশ্যটি প্যানি খুব ভালো করে লক্ষ্য করে। প্যানি তখন তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে জিজ্ঞেস করে, এই মহিলা রোগীদের কাছ থেকে ওটা কিসে সাইন করাচ্ছে? অ্যাসিস্ট্যান্ট তখন খোঁজ নিয়ে এসে বলে, ম্যাডাম ওটা আসলে একটা ময়নাতদন্তের অনুমতিপত্র। ওই রোগী মারা যাওয়ার পর যেন তাদের ডেড বডির ময়নাতদন্ত করা যায়, তার জন্য তাদের কাছ থেকে আগেভাগে স্বাক্ষর নেওয়া হচ্ছে। প্যানি বেশ অবাক হয়ে বলে, সাইন করানোর জন্য একটা মানুষের থেকে কিসের এত অনুরোধ? আর ওরা এই রোগীদের দল বেঁধে বা কোথায় নিয়ে যাচ্ছে? তুমি এক কাজ করো, এখন আমাদের গাড়ি নিয়ে ওই রোগীদের ভ্যানটাকে ফলো করো। প্যানির কথা মতো তার অ্যাসিস্ট্যান্ট গাড়ি নিয়ে পিছু পিছু রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় যে রোগীদের ওই ভ্যানটি এসে সোজা ডোডো গ্রুপের একটা বড় ল্যাবের সামনে দাঁড়িয়েছে। সবকিছু নিজের চোখে দেখে অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে ফিরে আসে এবং প্যানিকে এসে পুরো খবরটা জানিয়ে দেয়। সে বলে, ডোডো গ্রুপের এই ল্যাবের ভেতরে আসলে সব ক্যান্সার রোগীদের স্পেশাল ট্রিটমেন্ট করানো হচ্ছে, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। শুধু তাই নয়, সেখানে ওই রোগীদের এত সুন্দর করে যত্ন আর খেয়াল রাখা হচ্ছে যে কোনো মানুষ যদি সেখানে মরতে থাকে, তবে ওখানকার যত্ন দেখে তার মনে আবার নতুন করে বেঁচে থাকার ইচ্ছে জেগে উঠবে। অ্যাসিস্ট্যান্টের মুখে এই কথা শুনে প্যানি তো পুরো চমকে যায়। সে মাথা নেড়ে বলে, এত সুন্দর সুযোগ সুবিধা, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে? এটা কিছুতেই হতে পারে না। এই ডোডো গ্রুপের বিনামূল্যে এত দয়া দেখানোর পেছনে নিশ্চয়ই কোনো বড় ষড়যন্ত্র আছে। প্যানি তখন দৃঢ় গলায় বলে, আমাদের যে কোনো উপায় এই ল্যাবের আসল রহস্যটা খুঁজে বের করতে হবে। প্যানি এই সব কথা লিকে খুলে বলে। লির তখন হঠাৎ করে সেই পুরনো ক্রিমিনালের কথা মনে পড়ে যায়। ওই ক্রিমিনালটা মারা যাওয়ার আগে বলেছিল, আমি তোমার খালা মোনাকে মারিনি, মোনাকে আসলে যে নিজেই খুন করেছে, কিন্তু যে আমাকে টাকার লোভ দেখিয়ে বলেছিল খুনের সব দোষ যেন আমি তোমার উপরে চাপিয়ে দেই। লি তখন মনে মনে ভাবতে থাকে যে কেন মোনাকে খুন করতে গেল। এর পেছনে নিশ্চয়ই কোনো মস্ত বড় উদ্দেশ্য লুকিয়ে আছে।
এরপর সে পানিকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি জিনার ব্যাপারে কোনো খোঁজখবর নিয়েছিলে? সে এখন কোথায় আছে? আসলে লি তো জানতোই না যে এই জিনাই হলো সেই মেয়ে যে একসময় তার নিজের বাসায় কাজের মেয়ে হিসেবে কাজ করছিল। ওদিকে জিনাও জানতো না যে এই চ্যাংই হলো আসল লি, কারণ লির পুরো চেহারাটা এখন প্লাস্টিক সার্জারি করে বদলে ফেলা হয়েছে। তাই তারা একসাথে থেকেও একে অপরকে চিনতে পারেনি। লির প্রশ্নের জবাবে প্যানির অ্যাসিস্ট্যান্ট মন খারাপ করে বলে, জিনা আর এই দুনিয়ায় বেঁচে নেই, এমনকি তার পুরো পরিবার আগুনে পুড়ে মারা গেছে। এ কথা শুনতে পেরে লির বুকে যেন আকাশ ভেঙে পড়ে। সে ভীষণ কষ্ট পায়। এরপর লি চলে যায় একটা স্মৃতিস্তম্ভে, যেখানে 3টা ছবি রাখা ছিল। তার মধ্যে একটা ছবি ছিল জিনার বাবার, আর বাকি 2টি ছবিকে লি মনে করে যে এগুলো হয়তো জিনা আর তার ছোট ভাইয়ের ছবি হবে। ছবির সামনে দাঁড়িয়ে লি আর নিজেকে ধরে রাখতে পারে না। সে কান্নায় ভেঙে পড়ে। লি কাঁদতে কাঁদতে বলে, হায় জিনা, আমাকে ডোডো গ্রুপের হাত থেকে বাঁচাতে গিয়ে শেষমেশ তোমাকে তোমার পুরো পরিবার সহ নিজের জীবনটা দিয়ে দিতে হলো। আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দিও। এই বলে লি যখন ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়, ঠিক তখনই অন্যদিক থেকে জিনা সেখানে এসে হাজির হয়। কিন্তু জিনা লির দিকে ওভাবে খেয়াল করে তাকায়নি। সে শুধু মনে মনে ভাবে, জানি না এই লোকটা কে, যে আমার বাবার ছবির সামনে এসে ওভাবে কাঁদছিল। তবে সে এই নিয়ে আর বেশি কিছু ভাবে না। সোজা তার বাবার ছবির সামনে গিয়ে হাত জোর করে প্রার্থনা করে। ঠিক তখনই গল্পটা একটু ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই জিনার বাবার মৃত্যুর পর জিনা আর তার ছোট ভাই ওই এলাকা ছেড়ে অন্য একটা নতুন বাসায় গিয়ে শিফট হয়েছিল। এরপর একদিন জিনা যে দোকানে কাজ করত, সেই দোকানে এক ভয়াবহ আগুন লেগে যায়। আর ওই আগুনে পড়ে দোকানের ভেতরে থাকা অন্য একটা ছেলে আর একটা মেয়ে মারা যায়। যখন পুলিশ এসে এই নিয়ে জিনাকে জিজ্ঞাসাবাদ করে, জিনা তখন নিজের আসল পরিচয় লুকিয়ে রাখার জন্য পুলিশকে মিথ্যা বলে যে স্যার, আগুনে পুড়ে যে মেয়েটি মারা গেছে তার নামই হলো জিনা, আর এই ছেলেটি হলো তার ছোট ভাই। পুলিশও তার কথায় সত্যি ভেবে নেয় এবং তাদের সরকারি রেকর্ডে লিখে দেয় যে জিনা আর তার ছোট ভাই আগুনে পুড়ে মারা গেছে। আর বর্তমানে জিনা তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে মনে মনে বলে, আমি সেদিন নিজের আর আমার ভাইয়ের ভালোর কথা ভেবেই সবার সামনে অত বড় মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছিলাম। আসলে আসল ঘটনা ছিল, সেদিন ডোডো গ্রুপের ওই গোপন ল্যাবের মারাত্মক ভাইরাস লিক হওয়ার কারণে জিনার বাবার সাথে আরও কয়েকজন বিজ্ঞানী মারা গিয়েছিলেন। আর এই কারণে ওখানকার বাকি লোকেরা জিনার উপরে চরম অত্যাচার শুরু করে। তারা জিনাকে বলতো, তোমার বাবা যদি ওই ল্যাবটা জোর করে না খুলতো, তবে আজ আমাদের লোকগুলো এভাবে মারা যেত না। আমরা তোমাকে এখন আর কোনোভাবেই শান্তিতে বাঁচতে দেব না। মূলত এই অত্যাচার আর ভয় থেকে বাঁচতেই জিনা নিজের নাম পরিচয় সব বদলে ফেলেছিল, যাতে সবাই ভাবে জিনা আর তার ছোট ভাই আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। আর এরপর থেকে জিনা বেশ শান্তিতে দিন কাটাচ্ছে। এরপর আমরা বর্তমানে দেখতে পাই জিনা একটা বড় হসপিটালে যায়, যেখানে তার ছোট ভাইকে ভর্তি করে রাখা হয়েছিল। আসলে তার ভাই ছিল একজন বিশেষ ক্ষমতা সম্পন্ন ছেলে, আর জিনা তাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত। জিনা হাসপাতালে পৌঁছাতেই একজন নার্স এসে বলে, আমি তোমার অবস্থা বুঝতে পারছি, কিন্তু ডাক্তার বলেছেন তোমার ভাইয়ের চিকিৎসার জন্য যে টাকার দরকার তুমি তা এখনো জমা করতে পারোনি। তুমি যত তাড়াতাড়ি এই টাকাগুলো পরিশোধ করে দেবে, তোমার ভাইয়ের জন্য ততটাই ভালো হবে। জিনা তখন আশ্বস্ত করে বলে, সিস্টার, আপনি একদম চিন্তা করবেন না, আমি ডোডো গ্রুপে একটা ভালো চাকরি পেয়ে গেছি। এখন আমি প্রত্যেক সপ্তাহে নিয়ম করে হাসপাতালে সব টাকা পরিশোধ করে যাব। ততদিন আপনি প্লিজ ডাক্তারের কাছ থেকে আমার জন্য একটু সময় চেয়ে নিন। নার্স বলে, ঠিক আছে জিনা, তুমি মন খারাপ করো না, আমি ডাক্তারের সাথে কথা বলে দেখছি। এর পরের দৃশ্যে দেখা যায় ডোডো গ্রুপের এই কঠিন নিয়ম অনুযায়ী শুধু 3 জনকে ডিরেক্টর হিসেবে গ্রহণ করার কথা ছিল, কিন্তু যেহেতু এই পুরো টিমটা মিলে মাইকেলের ওই নকল ওষুধের বড় পর্দা ফাঁস করেছিল, তাই ডোডো গ্রুপ বাধ্য হয়ে ওই টিমের 8 জন মেম্বারকে একসাথে কোম্পানির চাকরিতে সিলেক্ট করে নেয়। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই চেয়ারম্যানের পিএ খুব সাবধানে চেয়ারম্যানের রুমে আসে। সে বলে, আপনাকে এই কথাটা বলা ঠিক হবে কিনা জানি না, তবে আমি অত্যন্ত গোপন খবরে জানতে পেরেছি শ্যালোমি নামের যে মেয়েটি একসময় আপনার পার্সোনাল স্টাফ ছিল এবং যার সাথে আপনার একটা গোপন সম্পর্ক ছিল, আপনার ওয়াইফ যখন তাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিল তখন সে প্রেগনেন্ট ছিল। তবে চেয়ারম্যান এই কথায় তেমন একটা গুরুত্ব দেয় না। সে বলে, সে প্রেগনেন্ট ছিল তো আমি কি করব, তার সাথে অন্য পুরুষদেরও ওঠা বসা ছিল। তখন পিএ জোর দিয়ে বলে, না স্যার, আপনি ছাড়া ওই শ্যালোমির জীবনে আর কোনো ছেলেই ছিল না। আসলে আপনার ওয়াইফ নিজে এই নোংরা গুজবটা চারদিকে ছড়িয়ে দিয়েছিল, যাকে শ্যালোমিকে এখান থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়। মূলত শ্যালোমির পেটে যে আপনার সন্তান বড় হচ্ছিল,
এই সত্যিটা আপনার ওয়াইফ আগে জানতে পেরেছিলেন। পিয়ের মুখে এই ভয়ঙ্কর সত্যি শুনতে পেরে চেয়ারম্যান যেন আকাশ ভেঙে পড়ে। সে রেগে মেগে পিয়েকে জিজ্ঞেস করে, এখন বলো শ্যালমি এই মুহূর্তে কোথায় আছে? পিয়ে মাথা নিচু করে বলে, শ্যালমি তো অনেক আগেই মারা গেছে, তবে আপনার ওই ছেলে এখনো জীবিত আছে। আর আমি আপনার ওয়াইফকে আড়াল থেকে বলতে শুনেছি যে ওই ছেলেটি নাকি এখন আমাদের এই দেশেই এসেছে। এ কথা শোনা মাত্রই চেয়ারম্যানের শরীর রাগে কাঁপতে শুরু করে। অন্যদিকে আমরা জেজেকে দেখতে পাই, সে এন্ড্রুকে একটা আলিশার নতুন রুম দেখাতে নিয়ে যায়। কারণ ওই সিলেক্ট হওয়া 8 জনের মধ্যে এন্ড্রু একজন, যে ডোডো গ্রুপে ভালো পোস্টে চাকরি পেয়েছে। যে এন্ড্রুকে উস্কানি দিয়ে বলে, আর মাত্র কয়েকটা দিনের তো ব্যাপার, তারপরে তুমি সরাসরি তোমার নিজের বাবার সাথে গিয়ে দেখা করবে। আর হ্যাঁ, বাবা ছেলের এই প্রথম দেখার সময় তুমি এমন ইমোশনাল নাটক করবে যাতে সে তোমাকে নিজের আসল ছেলে বলে বুকে জড়িয়ে কান্নাকাটি করে। এন্ড্রু মুখ বাঁকিয়ে বলে, আমার তো এই বুড়োর নাম নিতেই শরম করে, আর আপনি বলছেন বন্ডিং বানাতে। ঠিক তখনই জেজের ফোনে চেয়ারম্যানের কল আসে। চেয়ারম্যান তাকে এখনই দেখা করতে বলেন। জেজে তখন এন্ড্রুকে সাথে নিয়ে চেয়ারম্যানের অফিসের দিকে রওনা দেয়। জেজে তখন মনে মনে ভীষণ খুশি ছিল। সে ভাবতে থাকে সে চেয়ারম্যানের সামনে গিয়ে নাটক করে বলবে, স্যার আমি আপনার সেই হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে বের করেছি। আর এর ফলে চেয়ারম্যান ইমপ্রেস হয়ে তাকে প্রমোশন দেবে। ওদিকে এন্ড্রু যখন চেয়ারম্যানের সম্পত্তির ভাগ পাবে, সেখান থেকে সে জেজেকে একটা বড় অংশ লিখে দেবে। এই অসৎ উদ্দেশ্য নিয়ে জেজে এন্ড্রুকে অফিসের বাইরে রেখে একাই চেয়ারম্যানের কেবিনে ঢুকে পড়ে। কিন্তু কেবিনে ঢুকতে চেয়ারম্যান রেগে বলে ওঠে, যে আমি জানতে পেরেছি আমার নাকি একটা নাজায়েজ ছেলে আছে, বড় সে এখন কোথায় আছে? চেয়ারম্যানের মুখে এই কথা শুনে জেজে পুরো অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, আরে এই বুড়ো এই গোপন কথা এত তাড়াতাড়ি কিভাবে জানলো? তবে সে চালাকি করে বলে, হ্যাঁ স্যার, আপনার একটা ছেলে আছে। আসলে আপনার ওয়াইফ আপনার ভালো চিন্তা করে স্যালোমিকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিল, আর আপনার ওয়াইফের আদেশে আমি এতদিন ধরে তাকে খুঁজে বেরিয়েছি। স্যার আপনি যদি চান তবে আমি আপনার সে ছেলেকে এখনই আপনার সামনে দাঁড় করাতে পারি। কিন্তু চেয়ারম্যান নিজের মতামত বদলে ফেলে। সে এখন যেখানে আছে তাকে সেখানেই থাকতে দাও, এটাই হয়তো তার কপালে লেখা ছিল। বেঁচে থাকতে আমার সামনে তাকে কোনোদিনও আনবে না। এখন দূর হও আমার চোখের সামনে থেকে। চেয়ারম্যানের এই ধমক শুনে যে মনে মনে বলে, আমি এত বড় একটা প্ল্যান সাজালাম, আর সে এক কথায় আমার সব স্বপ্ন শ্মশান বানিয়ে দিল। ওদিকে বাইরে এন্ড্রু অনেক আশা নিয়ে বসেছিল। সে মনে মনে ভাবে হয়তো তার বাবা এখনই তাকে ভেতরে ডাক দেবে। কিছুক্ষণ পর চেয়ারম্যান কেবিন থেকে বাইরে আসেন, কিন্তু তিনি এন্ড্রুর দিকে এক ফোঁটাও না তাকিয়ে তাকে পুরো ইগনোর করে সোজা হেঁটে চলে যান। বাবার এমন ব্যবহার দেখে এন্ড্রু মনে মনে পুরো ভেঙে পড়ে। চেয়ারম্যান যখন নিজের গাড়িতে উঠে বসে, তখন এন্ড্রু রাগ আর ক্ষোভে পাগলের মতো তার গাড়ির পিছনে পিছনে দৌড়াতে থাকে। সে চিৎকার করে বলতে থাকে, শুনে রাখো বুড়ো, আমি তোমাকে কোনোদিন আমার বাবা বলে মানব না। তুমি কোনোদিন আমার বাবা হতেই পারো না। কিন্তু গাড়ির কাজ বন্ধ থাকায় চেয়ারম্যানের কানে এই কথা পৌঁছায় না। পরের দিন ডোডো গ্রুপে একটা মস্ত বড় অ্যানাউন্সড হয়। ঘোষণা করা হয় যে মোজো, যে এতদিন এই এসপিডির ম্যানেজার ছিল, তাকে এখন এই পুরো ডিপার্টমেন্টের প্রধান বানিয়ে দেওয়া হলো। কারণ এই নকল ওষুধের কেসটায় মোজোর টিম সবচেয়ে বড় সাফল্য অর্জন করেছে। প্রমোশন পাওয়ার পর মোজো এখন এতটাই পাওয়ারফুল হয়ে গেছে যে সে এখন জেজের মতো মানুষকে প্রশ্ন করার ক্ষমতা রাখে। সে জেজের কেবিনে গিয়ে কড়া সুরে বলে, জেজে সাহেব, আমি আপনার কাছ থেকে একটা জরুরি ফাইলের রিপোর্ট চেয়েছিলাম, সেটা কোথায়? জেজে তখন হেসে বলে, আরে বাহ মোজো, এই তো মাত্র কালকেই প্রমোট পেয়ে রাজা হলে, আর আজ সকাল হতেই আমার কেবিনে ডাকাতি করতে চলে এসেছো। কিন্তু মোজো তার এই ফালতু কথা একদমই কান দেয় না। সে নিজের ডিউটি একদম কড়াভাবে পালন করে। সে টেবিল চাপড়ে বলে, আমার ওই রিপোর্টটা আজ বিকেলের মধ্যেই তৈরি চাই। এই কথা বলে সে ওখান থেকে চলে যায়। জেজে তখন রাগ করে বলতে থাকে, এক রাতের মধ্যে রাজা হয়ে গেছে, আর আমাকে ভাবছে গরিব, দেখাবো মজা। অন্যদিকে চেয়ারম্যান নিজের লির কাজের জন্য অনেক প্রশংসা করেন। তিনি লিকে ডেকে বলেন, চ্যাং, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমাদের এসপিডি টিমের একটা অনেক বড় আর সম্মানিত পজিশনে বসাবো। তুমি শুধু এভাবেই মন দিয়ে ভালো ভালো কাজ করে যাও, আর আমাদের এই কোম্পানিকে আরো উঁচুতে এগিয়ে নিয়ে যাও। আর হ্যাঁ, কাল আমার নিজের মেয়ে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরছে। তুমি কাল ঠিক সময় এয়ারপোর্টে গিয়ে তাকে গাড়ি করে পিক করে আনবে। চেয়ারম্যানের মুখে এই ড্রাইভার হওয়ার কথা শুনেলি মনে মনে ভাবে, কি আশ্চর্য ব্যাপার, এত বড় বড় রিস্ক আর ক্ষতিকর ট্রেনিং কি আমি এই ড্রাইভার হওয়ার জন্য নিয়েছিলাম নাকি? ঠিক তখনই নাথান বলে ওঠে, বাবা তুমি এই ছেলেটাকে কেন এয়ারপোর্টে পাঠাচ্ছ? তোমার ওই পাগলি মেয়ে তো এই বেচারাকে একদম পাগল করে ছাড়বে। চেয়ারম্যান তখন নাথানকে ধমক দিয়ে বলে,
একটু মুখ সামলে কথা বলো, সে কিন্তু তোমার নিজের বোন। লির অবশ্য অন্য কোনো উপায় ছিল না, তাই সে এয়ারপোর্টে যেতে রাজি হয়ে যায়। তবে নাথান আড়ালে গিয়ে লিকে সাবধান করে বলে, তুমি আমার বোনের ব্যাপারে কিছুই জানো না, একটু সাবধানে থেকো, নইলে সে তোমাকে জ্যান্ত পাগল বানিয়ে ছেড়ে দেবে। আর তার মেজাজ যদি একবার খারাপ হয় তবে সে তোমাকে এই চাকরি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। এরপর যে লির সাথে আড়ালে গিয়ে দেখা করে, সে চোখ ছোট করে লেগে জিজ্ঞেস করে, আচ্ছা চ্যাং, তুমি কিভাবে জানলে যে আমি আজ থেকে ঠিক 8 বছর আগে কোম্পানি থেকে একজনকে চাকরি থেকে বের করে দিয়েছিলাম? তুমি কি আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো রিসার্চ করছো নাকি? লি তখন একটু হেসে বলে, আরে না স্যার, আমি খুব ভালো করে জানতাম যে ওই মাইকেল আমাদের উপরে নজর রাখছিল আর আমাদের সব কথাবার্তা আড়াল থেকে শুনছিল। তাই মাইকেলের মনে বিশ্বাস ঢোকানোর জন্য আমি ডোডো গ্রুপের পুরনো কিছু ফাইলপত্র ঘেটেছিলাম। আর তখনই জানতে পারে যে আপনি 8 বছর আগে কিছু কর্মচারীকে বের করে দিয়েছিলেন। তাই মাইকেলকে ইমপ্রেস করার জন্য আমি এই বানিয়ে গল্পটা বলেছি। আমি তো সবসময় আপনার দলেরই মানুষ। লিয়ের কথা শুনে জের মনের সন্দেহ কিছুটা দূর হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা ডোডো গ্রুপের এসপিডি ডিপার্টমেন্টকে দেখতে পাই, যা দেখতে ছিল চমৎকার আর অত্যাধুনিক একটা কর্পোরেট অফিস। সেখানে মোজো লি আর রশিকে একটা অত্যন্ত গোপন জায়গায় নিয়ে যায়, কারণ তারা দুজনই এই পুরো ট্রেনিংয়ে সবার উপরে টপ করেছিল। মোজো তাদের এই ল্যাবের ভেতরে নিয়ে গিয়ে বলে, এই জায়গাটাকে বলা হয় এসপিডি মেইন কোর। এখানে ডোডো গ্রুপের দুনিয়ার যত গোপন ডাটা আর ইনফরমেশন আছে তা সবকিছু সুরক্ষিতভাবে রাখা হয়। আর ডাটার যে কোনো বড় সমস্যা এখানে সলভ করা হয়। এই পৃথিবীর কোনো হ্যাকারে আমাদের এই হাইটেক সিস্টেমকে হ্যাক করতে পারবে না, কারণ এই জায়গায় প্রবেশ করার জন্য কোনো সাধারণ পাসওয়ার্ডের প্রয়োজন হয় না। এখানে ঢুকতে হলে মানুষের হাতের ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের নিখুঁত স্ক্যান করাতে হয়। মজু লি আর রশিকে বুঝিয়ে বলে, এই ফিঙ্গারপ্রিন্ট আর চোখের স্ক্যান দিলেই কেবল এসপিডির ভেতরের মস্ত বড় দরজাটা খুলে যায়। তোমরা যেহেতু এখানে একদম নতুন, মানে লেভেল 7-এ জয়েন করেছো, তাই তোমাদের খুব কম পরিমাণে অ্যাক্সেস দেওয়া হবে। তখন রশি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, আপনার অ্যাক্সেস নিশ্চয়ই একদম পরিপূর্ণ দেওয়া আছে? মোজো মাথা নেড়ে বলে, আরে না, আমি তো কেবল লেভেল 3-তে আছি, আর লেভেল 2-তে আছেন আমাদের ডিরেক্টর। একদম মেইন অর্থাৎ লেভেল 1-এ আছেন স্বয়ং চেয়ারম্যান আর তার ফ্যামিলি। শুধুমাত্র চেয়ারম্যান আর তার ফ্যামিলির লোকজনের কাছেই এই সিস্টেমের পরিপূর্ণ অ্যাক্সেস দেওয়া আছে। মোজোর মুখে এই কথা শুনে রশি বেশ অবাক হয়ে যায়, আর তার হাবভাব দেখে মনে হচ্ছিল এর পেছনে নিশ্চয়ই তার মস্ত বড় কোনো উদ্দেশ্য আছে। এর পরের দিন লি রওনা দেয় চেয়ারম্যানের মেয়েকে এয়ারপোর্ট থেকে আনার জন্য। যাওয়ার আগে লি যখন এই কথা প্যানিকে জানায়, তখন প্যানি তাকে সাবধান করে দিয়ে বলে, ওই মেয়েটা তো আস্ত একটা ভূতনি, তুমি কিন্তু ওর থেকে খুব সাবধানে থেকো। ঠিক তখনই আমাদের নিয়ে যাওয়া হয় ওই ফ্লাইটে, যেটাই করে চেয়ারম্যানের মেয়ে দেশে ফিরছিল। চেয়ারম্যানের মেয়ের নাম হলো সিন্ডি। ফ্লাইটের ফার্স্ট ক্লাসে সে মুখে দামি ফেসপ্যাক লাগিয়ে আয়েশ করে বসে আছে। প্লেনের ভেতর কেউ তাকে ড্রিঙ্কস এনে দিচ্ছে, আবার কোনো পার্লার গার্ল তার পায়ে যত্ন করে নেল পালিশ লাগিয়ে দিচ্ছে। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে আকাশপথে প্লেনটা হালকা একটু ঝাঁকুনি দিয়ে ওঠে, আর এই ঝাঁকুনির কারণে ওই পার্লার গার্লের হাতটা সামান্য একটু কেঁপে যায় এবং নেল পালিশ নখ থেকে গড়িয়ে পায়ের চামড়ায় লেগে যায়। আর এই সামান্য ঘটনাতে সিন্ডি একদম রেগে যায়। সে ওই মেয়ের উপর চিল্লাচিল্লি করতে শুরু করে। সে খিটখিট করে বলে, তুমি এটা কি করে দিলে আমার পায়ে? তোমার তো উচিত ছিল পাইলটকে বলে এই ফ্লাইটটা মাঝপথে থামিয়ে তারপর আমাকে ঠান্ডা মাথায় নেল পালিশ দেওয়া। সিন্ডির এই পাগলামি দেখে মনে হচ্ছিল সে আসলে একটু সাইকো টাইপের। সে আরো রেগে গিয়ে বলে, তুমি জানো না আমি কে? আমি তোমাকে এখনই এই ফ্লাইট কোম্পানির চাকরি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। কিছুক্ষণ পর লি গাড়ি নিয়ে এয়ারপোর্টে গিয়ে পৌঁছায়। সে হাতে সিন্ডির একটা ছবি নিয়ে দেখছিল আর মনে মনে ভাবছিল, এই আপদটা আবার কখন আসবে কে জানে। ঠিক তখনই সিন্ডি তার সামনে এসে দাঁড়ায়। লিকে দাঁড়িয়ে থাকতে দেখে সিন্ডি বলে ওঠে, আচ্ছা তোমাকে কি বড় লোকদের সম্মান করতে শেখানো হয়নি? লি প্রথমে আশেপাশে তাকায় যে মেয়েটির কার সাথে কথা বলছে। লি তখন বাধ্য হয়ে মাথা নিচু করে বলে, সরি ম্যাডাম। সিন্ডি তখন বলে ওঠে, মনে রেখো, এটাই হলো তোমার প্রথম ওয়ার্নিং। আমাদের নিয়মে 3 বার ওয়ার্নিং পাওয়ার পর তোমাকে সরাসরি এই চাকরি থেকে বের করে দেওয়া হবে। সিন্ডির এই অহংকারী কথাগুলো লির কানে আসা মাত্রই লিয়ের তার অতীতের কিছু কথা মনে পড়ে যায়, কারণ একটা সময় লি নিজেও এই সিন্ডির মতো ভীষণ জেদি আর অহংকারে ছিল। লিয়ের মনে পড়ে যে সেও কোনো একসময় জিনার সাথে ঠিক এরকমই কথা বলেছিল। অতীতের এইসব কথা ভেবে লি একটু মুচকি হাসতে থাকে। লিকে ওভাবে হাসতে দেখে সিন্ডি আরো চটে যায়। সে বলে, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি আর তুমি আমার সামনে দাঁড়িয়ে হাসছো? এই নাও, এটা তোমার দ্বিতীয় ওয়ার্নিং। এখন শুধু আর একটা ওয়ার্নিং বাকি আছে।
এরপর তারা এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসে পড়ে। গাড়ি চলতে শুরু করলে সিন্ডি হুমকির সুরে লিকে জিজ্ঞেস করে, তুমি এখন আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? লি ভদ্রভাবে উত্তর দেয়, বাসায় যাওয়ার আগে একটা নামি পার্লারে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, আমি সেখানেই যাচ্ছি। সিন্ডি বলে, আমি ফালতু কোনো পার্লারে যাব না, আমি শুধু আমাদের ডোডো গ্রুপের স্পেশাল পার্লারেই যাব, আমাকে ওখানেই নিয়ে চলো। এই কথা বলে সে চোখের উপরে কালো পট্টি বেঁধে সিটের উপরে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর লি গাড়িটি ডোডো গ্রুপের পার্লারের সামনে না গিয়ে বরং ওই পার্লারের সামনে গিয়ে থামে যেখানে সিন্ডির আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করা ছিল। সিন্ডি চোখ থেকে পট্টি খুলতেই ভীষণ রেগে যায়। সে চিৎকার করে বলে, তোমার এত বড় সাহস যে তুমি আমার মুখের কথা শুনলে না, দাঁড়াও তোমাকে আমি এখনই মজা দেখাচ্ছি। এই বলে সে তার বাবাকে কল করে। ফোন ধরে সে নালিশ করে বলে, বাবা আপনি এই এসপিডি টিম থেকে আমার জন্য যে লোকটাকে পাঠিয়েছেন সে আস্ত একটা বদমাইশ আর অবাধ্য, সে আমার কোনো কথাই শুনছে না, আমি ওকে এখনই চাকরি থেকে বের করে দিচ্ছি। কিন্তু ওপাশ থেকে চেয়ারম্যান উল্টো নিজের মেয়ের উপরে ধমক দিয়ে বলে, তুমি দেশে আসা মাত্রই তোমার সেই পুরনো খিটখিটে স্বভাব শুরু করে দিয়েছ। তোমাকে একটা কথা পরিষ্কার বলে দেই, ওই চ্যাং ছেলেটি আমাদের ট্রেনিংয়ে পুরো টিমের মধ্যে ফার্স্ট হয়েছে, ও আমাদের ডোডো গ্রুপের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আর ও যা বলছে চুপচাপ সেভাবেই চলো। এই কথা বলে চেয়ারম্যান ফোনের লাইনটা কেটে দেন। স্পিকার অন থাকায় চেয়ারম্যানের এইসব কড়া কথা স্পষ্ট শুনতে পায়। ফোন রাখার ভান করে সিন্ডি লির দিকে তাকিয়ে কড়া গলায় বলে, শোনো চ্যাং, বাবা তোমাকে একটা লাস্ট ওয়ার্নিং দিতে বলেছে, তাই এখন চুপচাপ গাড়ি ঘোরাও আর আমাকে ডোডো গ্রুপের পার্লারে নিয়ে চলো। কিন্তু লি সিন্ডির এই ফালতু ধমকে এক ফোঁটাও পাত্তা দেয় না। সে গাড়ি থেকে নেমে উল্টো সিন্ডিকে জোর করে গাড়ি থেকে নামিয়ে ওই পার্লারের ভেতরে নিয়ে যায়। লির এই বেপরোয়া ভাব দেখে সিন্ডি ভীষণ রেগে যায় এবং তার উপরে হাত উঠাতে গেলেই লি চট করে তার হাতটা ধরে ফেলে। সে সিন্ডির কোনো কথাই পাত্তা দেয় না, উল্টো পার্লারের বিউটিশিয়ানকে ডেকে বলে, এই ম্যাডামের চুলগুলো কেমন যেন অদ্ভুত লাগছে, ওনার চুলগুলো কেটে ছোট করে দিন, এক কাজ করুন আপনার মনের মতো একটা সুন্দর স্টাইল করে দিন। সে আতঙ্কে চিৎকার করে বলতে থাকে, কি আমার চুল কাটবে? আমার এই চুলই তো আমার সব, এটাই তো আমার আসল সৌন্দর্য। ঠিক তখনই আমরা দেখতে পাই জিনা আর তার সে চেনা পুলিশ অফিসার কোনো একটা কাজে এই পার্লারে এসে হাজির হয়েছে। তারা সেখানে লিকে দেখতে পায় এবং তার কাছে গিয়ে কথাবার্তা বলতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ করে সেখানে প্যানি এসে হাজির হয়, আর পার্লারের ভেতরে জিনাকে দাঁড়িয়ে থাকতে দেখে প্যানি তো পুরো অবাক হয়ে যায়, কারণ প্যানি আর লি তো এতদিন ধরে জানতো যে জিনা আর তার পুরো পরিবার ওই আগুনে পুড়ে মারা গেছে। ওদিকে প্যানিকে এভাবে সামনে দেখে জিনাও পুরো অবাক হয়ে যায়। সেখানে উপস্থিত লি তখন এক নজরে প্যানি আর জিনার মুখের দিকে তাকিয়ে থাকে। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে তারা দুজন কেন ওভাবে ঝটকা খেলো আর চমকে গেল। আর এই রহস্য ও টানটান উত্তেজনার মোড়ে আমাদের এই পর্ব 7 শেষ হয়ে যায়।